ইংরেজি ভাষায় প্রোনাউন্সিয়েশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রোনাউন্সিয়েশন বলতে ঠিক কী বোঝায়? Pronunciation refers to the act of uttering a syllable or a word. It is the way we pronounce a word. প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ হলো একটি শব্দাংশ বা একটি শব্দ উচ্চারণের কাজকে বোঝানো হয়। এটি হলো আমরা একটি শব্দ উচ্চারণ যে কিভাবে করি সেইটা জানার উপায়। প্রোনাউন্সিয়েশন কিভাবে করতে হয় সেটা জানার আগে কিছু কিওয়ার্ডস বা গুরুত্বপূর্ণ কিছু আইডিয়া ধারণা যেগুলো আমাদেরকে রাখতে হবে, জানতে হবে। তার প্রথমটা হচ্ছে ভাওয়েল। ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার রয়েছে। সেই 26টি লেটারের মধ্যে এ, ই, আই ও ইউ এই 5টিকে বলা হয় ভাওয়েল। এই 5টি ভাওয়েল হচ্ছে একটি উচ্চারণ তৈরি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 5টি লেটার যে শব্দটা তৈরি করে সেই শব্দকে আমরা বলি ভাওয়েল সাউন্ড, এবং ভাওয়েল সাউন্ড ছাড়া কোনো শব্দ উচ্চারণ সম্ভব নয়। কনসোনেন্ট। এ, ই, আই ও ইউ এই 5টি বর্ণ বাদে ইংরেজি বর্ণমালার বাকি বর্ণগুলি হচ্ছে কনসোনেন্ট, যাদের মধ্যে পড়ছে বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ওয়াইটাকে সেমি ভাওয়েল হিসেবে ধরা হয়, পিওর ভাওয়েল নয়, বাট সেমি ভাওয়েল, এটা মনে রাখতে হবে। এবার হচ্ছে সিলেবল। একটি শব্দ বা একটি শব্দের একটি অংশ যেখানে শুধুমাত্র একটি স্বরধ্বনি আছে। যেমন ডগ শব্দটিতে দেখুন একটাই সিলেবল আছে, মানে ডগ আমরা যখন উচ্চারণ করি তখন কিন্তু একবারই হয়ে যায় ডগ, এটাকে ভাঙার কোনো জায়গা নেই। ঠিক তেমনি ডনকি। ডনকিতে আমরা দুটো সিলেবল পাচ্ছি, ডনকি, দুভাবে ভাগ করে আমরা উচ্চারণ করছি, মানে দুটো আলাদা আলাদা স্ট্রেস এখানে রয়েছে। সিলেবলের ব্রেকআপ একটু দেখে নেওয়া যাক। যেমন প্রথম লেটার এখানে হচ্ছে ডগ। ডগটাকে আমরা যদি ব্রেকআপ করতে যাই কোনো ব্রেকআপ পাবো না, ভাগ পাবো না, তাহলে এখানে সিলেবল কাউন্ট হচ্ছে 1। নেক্সট হচ্ছে ডানকি। ডানকির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে দুটি সিলেবল আছে, ডান অ্যান্ড কি। এই দুটো সিলেবল নিয়ে ডানকি শব্দটা তৈরি হচ্ছে। সিলেবল কাউন্ট 2। আচ্ছা, নেক্সট আসছে ফ্যান্টাস্টিক। এটাকে ভাঙলে দেখা যায় ফ্যান একটা সিলেবল, টাস একটা সিলেবল, অ্যান্ড টিক একটা সিলেবল। সুতরাং টোটাল সিলেবল কাউন্ট হচ্ছে 3। নেক্সট টার্মিনেশন। টার্মিনেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, টার একটা সিলেবল, নি একটা সিলেবল, নে একটা সিলেবল, শন একটা সিলেবল, টার্মিনেশন। তাহলে সিলেবল কাউন্ট হচ্ছে এখানে 4। ইনডমিটেবল। এটার ক্ষেত্রে ইনডমিটেবল এইভাবে উচ্চারণ করলে আমরা 5টা আলাদা আলাদা সিলেবল পাবো। ইনডমিটেবল। টোটাল সিলেবল কাউন্ট 5। নেক্সট স্ট্রেস। একটি শব্দ উচ্চারণের সময় আমরা একটি নির্দিষ্ট সিলেবলের উপর জোর দিয়ে থাকি।
এটাই হলো স্ট্রেস। মানেটা হলো এমন যে একটি শব্দ উচ্চারণ করাতে আমরা যদি প্রত্যেকটাতেই সেম স্ট্রেস দিয়ে থাকি তাহলে কিন্তু উচ্চারণ সঠিক হবে না। যেমন যদি একটা এক্সাম্পল নেওয়া যায়, যেমন ডানকি, এই শব্দটাতে আমরা দেখব যে দুটো সিলেবল আছে, ডান অ্যান্ড কি। তাহলে এখানে আমাদের স্ট্রেসটা হচ্ছে ডানের উপর, ডানকি ডানকি ডানকি। সো ডানের উপর স্ট্রেসটা আসছে এবং কিটা আনস্ট্রেস থেকে যাচ্ছে। স্ট্রেস প্যাটার্ন কেন শিখবেন? কিছু ভাষা আছে যেমন বেঙ্গলি, জাপানিজ, ফ্রেঞ্চ, এইগুলোর ক্ষেত্রে স্ট্রেসটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এই ভাষাগুলিতে প্রত্যেক সিলেবলকে সমান ভাগে জোর দেওয়া হয়। কিন্তু ইংলিশ ভাষা জানার ক্ষেত্রে আমাদের কিন্তু স্ট্রেস প্যাটার্নটা অবশ্যই জানতে হবে, কেননা স্ট্রেস প্যাটার্ন ছাড়া ইংরেজি শব্দ উচ্চারণটা কিন্তু সম্পূর্ণ হবে না। সাবলীল ইংরেজি স্পিকাররা কঠিন পরিস্থিতিতেও কিন্তু দ্রুত এবং নির্ভুলভাবে যোগাযোগ করতে শব্দচাপ ব্যবহার করে। যদি একটি শব্দ আপনি স্পষ্টভাবে উচ্চারণ করতে না পারেন বা শুনতে না পান, তবে আপনি চাপের অবস্থানের কারণে শব্দটি বুঝতে পারবেন। তাই স্ট্রেস প্যাটার্নের জ্ঞান থাকলে ওরাল কমিউনিকেশন, অর্থাৎ ধরুন ফোনে কথা বা ফেস টু ফেস কনভারসেশন, এগুলো ঠিকঠাকভাবে বুঝতে হলে বা কমিউনিকেশনটাকে এফেক্টিভ করতে হলে, মানে আনতে হলে এটা জানা অবশ্যই জরুরি। কেননা আপনি যদি না বুঝতেই পারেন যে অন্যজন কি বলছে, বা আপনি যে শব্দটা বলছেন, যে কথাটা যে স্পিকার সে যদি বুঝতেই না পারে, তাহলে একে অপরের মধ্যে কমিউনিকেশনটা সম্ভব হবে না। আর এটা সঠিকভাবে করার জন্য ওয়ার্ড স্ট্রেসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরের ভিডিওতে দেখব যে এই যে ওয়ার্ড স্ট্রেস বা ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশনটা কিভাবে করা যায়, তার কি কি রুলস আছে। 6-7টা রুলস আমরা আলোচনা করব এবং জানবো যে ওয়ার্ড স্ট্রেসটা অ্যাকচুয়ালি কিভাবে হয়।